প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসে আমরা পরিচ্ছদ 1 বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পরিচ্ছদ 2 বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নতুন বোর্ড বই অনুযায়ী। নতুন বোর্ড বইতে পুরাতন বোর্ড বইয়ের অনেক কিছু পরিবর্তন সংশোধন হয়েছে, তো সেইগুলোই আমাদের আলোচ্য বিষয়। তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বে ধ্বনি নিয়ে আলোচনা হয়, শব্দতত্ত্বে শব্দ রিলেটেড সবকিছু নিয়ে আলোচনা হয়, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা হয় এবং অর্থতত্ত্বে অর্থ নিয়ে আলোচনা হয়। কিন্তু আমাদের জানতে হবে যে ধ্বনিতত্ত্বে এছাড়াও ধ্বনি রিলেটেড জিনিসগুলো ছাড়াও আর কি কি আলোচনা হয়। তো ধ্বনিতত্ত্বে আলোচনা হয় বাকযন্ত্র নিয়ে, ধ্বনির বিন্যাস নিয়ে, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য নিয়ে। তো বাকযন্ত্র কি এটা আমরা আগের ক্লাসে শিখছি, তারপর আমি তোমাদের সংক্ষিপ্ত একটু বলে দিই। ধ্বনি উচ্চারণের জন্য ফুসফুস থেকে নাক এবং ঠোঁট পর্যন্ত যে উত্তম অঙ্গগুলো ব্যবহৃত হয় তাকে একসাথে বাকযন্ত্র বলে। তো বাকযন্ত্রের আলোচ্য বিষয়, বাকযন্ত্র আলোচনা হয় ধ্বনিতত্ত্বের মধ্যে। ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনির বিন্যাস, ধ্বনি কত প্রকার, ধ্বনি কি কি, কয়টি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এগুলো সব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়াও ধ্বনিতত্ত্বে আলোচনা হয় বর্ণ এবং বর্ণ রিলেটেড যা কিছু আছে। এখন বর্ণ এবং বর্ণ রিলেটেড যা কিছু আছে তা ধ্বনিতত্ত্বে কেন আলোচনা হয়? কারণ বর্ণতত্ত্ব বলে কিছু নাই, কারণ ধ্বনিতত্ত্বের কোনো নির্দিষ্ট রূপ নেই। ধ্বনিতত্ত্বে আমরা প্রকাশ করি ধ্বনিকে আমরা প্রকাশ করি বর্ণ দিয়ে। যেহেতু ধ্বনির কোনো নির্দিষ্ট রূপ নেই এবং ধ্বনিকে আমরা প্রকাশ করি বর্ণ দিয়ে, এর জন্য ধ্বনিতত্ত্বে বর্ণ এবং বর্ণ রিলেটেড যা কিছু আছে সবকিছু ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। এরপর রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে শব্দ নিয়ে আলোচনা হবে। শব্দ রিলেটেড যা কিছু আছে সবকিছু শব্দতত্ত্বে আলোচিত হবে। যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়, সন্ধি, প্রত্যয়। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, এগুলো আলোচনা হবে কেন? কারণ বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এগুলো প্রত্যেকটা এক একটা শব্দ। যেমন সে, আমরা বা কোনো নাম, বিশেষণ, ভালো, খারাপ, ক্রিয়া, খেলছি, পড়ছি, এগুলো সবই কিন্তু শব্দ। এর জন্য এগুলো শব্দতত্ত্বে আলোচিত হবে। এছাড়াও মোস্ট গুরুত্বপূর্ণ যেগুলো আবার পরীক্ষায় আসে, সন্ধি এবং প্রত্যয় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। তো সন্ধি আর প্রত্যয় ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর হবে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। কেন সন্ধি বা প্রত্যয় শব্দতত্ত্বে আলোচিত হবে? কারণ সন্ধি হলো ধ্বনির মিলন, প্রত্যয় হলো ধ্বনি বা শব্দের মিলন। এর জন্য সন্ধি প্রত্যয় আলোচিত হবে কোথায়? শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে। এখন আরেকটা প্রশ্ন থাকে যে শব্দতত্ত্বের অপর নাম কেন রূপতত্ত্ব? এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে শব্দতত্ত্বের অপর নাম কি। তো শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। তো শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব কেন? কারণ আমরা যখন কোনো শব্দ বলি বা লিখি তখন আমাদের সামনে একটা রূপ ভেসে ওঠে। তো এর জন্য শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। শব্দতত্ত্বের সব দেখা যে আমরা কোনো শব্দ লিখলে বা বললে বা কেউ যখন আমাদের কোনো কিছু বলে তখন আমাদের একটা রূপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তো এর জন্য শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। তোমরা সিম্পলি মনে রাখবা যে কোনো শব্দ বললেই আমাদের কি কোনো কিছু চোখের সামনে ভেসে ওঠে, ওই শব্দ রিলেটেড কোনো কিছু আমাদের সামনে ভেসে ওঠে। এর জন্য শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। শব্দের একটা রূপ, শব্দ কি একটা রূপ দেয়, বর্ণের একটা কি বর্ণ কতগুলো পাশাপাশি বর্ণ মিলিয়ে একটা রূপ দেয়। এর জন্য শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। এরপর আসো বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম কি? পরীক্ষায় বারবার আসে বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম কেন? কারণ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদক্রম বলে। তবে শব্দ আর পদের মধ্যে আবার পার্থক্য কি? শব্দ কোশ্চেন আছে যে শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি? শব্দ ও পদের মধ্যে পার্থক্য হলো শব্দ তুমি যে কোনো শব্দ কোনো কিছু কতগুলো বর্ণ পাশাপাশি লিখে যখন কিছু একটা তৈরি করো ওটা শব্দ হয়। কিন্তু পদ তখনই হবে যখন কতগুলো শব্দ বাক্যের মধ্যে একটা স্বয়ংসম্পূর্ণ বাক্যের মধ্যে ব্যবহৃত হবে। তাহলে শব্দ আর পদ কি? শব্দ একাকী বসতে পারে, একাকী ইউজ হইতে পারে, কিন্তু পদ বাক্য ছাড়া ব্যবহৃত হয় না। বাক্যের মধ্যে যে শব্দ ইউজ হয় তাকে কি বলে? পদ। তো বাক্যতত্ত্বের অপর নামের জন্য পদক্রম। তো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হলো যতিচিহ্ন, পদ পরিবর্তন, বাক্য রূপান্তর। যতিচিহ্ন কেন? তুমি বাক্য ছাড়া দাড়ি কমা এগুলো ইউজ করতে পারবে না, এর জন্য যতিচিহ্ন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পদ পরিবর্তন, তুমি পদ পরিবর্তন করবে। পদ কি? পদ মানে কি? শব্দ। বাক্যে ব্যবহৃত শব্দের কি বলে? বাক্যে ব্যবহৃত শব্দের বলে কি? বাক্যে ব্যবহৃত শব্দের বলে পদ। তো পদ পরিবর্তন কোথায় আলোচিত হবে? পদ পরিবর্তন অবশ্যই
বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচিত হবে। এরপর বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর তো বলাই আছে, বাক্য শব্দটা তো দেওয়াই আছে। তো বাক্য রূপান্তর কোথায় আলোচিত হবে? বাক্য রূপান্তর বাক্যতত্ত্ব বা পদক্রমে আলোচিত হবে। এরপর আসো অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের মধ্যে অর্থ আছে, আর তত্ত্ব মানে প্রদর্শন করা বা দেখানো, প্রদর্শন করা বা দেখানো। তো অর্থতত্ত্বের ভিতরে কি আলোচনা হবে? অর্থ রিলেটেড যা কিছু আছে, অর্থ রিলেটেড যা কিছু আছে তা অর্থতত্ত্বে আলোচিত হবে। যেমন বিপরীত শব্দ, প্রতিশব্দ, বাগধারা। কেন এগুলো অর্থতত্ত্বে আলোচিত হবে? দেখো, বিপরীত শব্দ একটা অর্থ দিতেছে। বিপরীত শব্দ কি? একটা অর্থ দিতেছে। একটা শব্দের বিপরীত একটা শব্দ দিয়ে কি করতেছে? একটা অর্থ দিতেছে। প্রতিশব্দ একটা শব্দের সমর্থক শব্দ, সমকর্তার একটা শব্দ দিয়ে একটা অর্থ দিতেছে। এর জন্য অর্থতত্ত্ব আলোচিত। বাগধারা, বাগধারা দিয়ে আমাদের প্রচলিত কথাবার্তা একটা বিশেষ অর্থ বোঝাচ্ছে বা বিশেষ একটা মিনিং দিতেছে। এর জন্য বাগধারা কথা আলোচনা করে অর্থতত্ত্বে। অর্থতত্ত্বের অপর নাম কি? বিভিন্ন পরীক্ষায় বারবার আসে অর্থতত্ত্বের অপর নাম কি? বাগধারা। অর্থতত্ত্বের অপর নাম কি? বাগধারা। এখন অর্থতত্ত্বের অপর নাম বাগধারা কেন? কারণ বাগধারা তো বাক্য এবং শব্দের অর্থ, বাক্য এবং শব্দের অর্থ, বাক্য এবং শব্দের অর্থ। এর জন্য অর্থতত্ত্বের অপর নাম কি? বাগধারা। তো এছাড়াও আমাদের আরো দুটো কনফিউজিং জিনিস আছে যেগুলো বারবার পরীক্ষা আসে, যেমন কারক ও সমাস। কারক ও সমাস। কারক ও সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। এটা পরীক্ষা বারবার আসে, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডমিশন পরীক্ষা আসে, চাকরি পরীক্ষা বারবার অসংখ্যবার আসে কারক ও সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। তো আমরা প্রথমে সমাস নিয়ে আলোচনা করি। দেখো, সমাস কি? সমাস হলো একাধিক পদের একত্রিতকরণ। সমাস কি? একাধিক পদের একত্রিতকরণ। যেমন রাজার ছেলে। রাজার ছেলেকে আমরা কি বলি? রাজকুমার। রাজার ছেলেকে আমি কি বলি? রাজকুমার। রাজকুমার। এখন রাজার ছেলেকে আমরা কি বলছি? রাজকুমার। তাহলে আমাদের সংক্ষিপ্তে বলা হয়ে গেছে। এখন দেখো, এই যে রাজকুমারটা হয়েছে, এটা কিভাবে হয়েছে? দুটো শব্দ মিলে হয়েছে না? দুটো শব্দ মিলে হয়েছে না? একটা শব্দ এই রাজা, এই একটা কি ছেলে, এই দুটো শব্দ মিলে কি হয়েছে? রাজকুমার হয়েছে না? তো এই দুটো শব্দ মিলে যেহেতু রাজকুমার হয়েছে, এই দুটি কি? এই দুটো তো বাক্য না, এই দুটো তো কি? শব্দ। তো এটা সমাস কোথায় আলোচিত হবে? সমাস যুক্তত্ব বা শব্দতত্ত্বে আলোচ্য বিষয়। এরপর আসো কারকে। দেখো, কারকে কি করে? কারকে একটা বাক্য উঠাই দেয়। একটা বাক্য উঠাই দিয়ে তারপর বলে যে এইটা কোন কারকের কোন বিভক্তি। তো আমরা কি করি? আমরা বাক্যের ক্রিয়া প্রথমে কি করি? বাক্যটার ক্রিয়া খুঁজে বের করি। একটা বাক্য লিখে রাখো, সে স্কুলে যায়। একটা বাক্য লিখো। এখন দেখো, এটা ক্রিয়া কোনটা? সে স্কুলে যায়। এই যায় হলো ক্রিয়া, যাওয়া, খাওয়া, নাওয়া, এগুলো কি ক্রিয়া। এখন দেখো, এই ক্রিয়া খুঁজে বের করে বলে, ধরো এইটার সামনে এইটা নিচে একটা দাগ দিচ্ছি। এখন বলে যে এটা কোন কারকে কোন বিভক্তি। এখন আমরা কি করি? এই বাক্যটার অ্যানালাইসিস করে আমরা কি করি? প্রথমে ক্রিয়া বের করি, এরপর ক্রিয়া কে, কারা, কি, দ্বারা, দিয়া, এগুলো দিয়ে কি করি? প্রশ্ন করি। এখন দেখো, যায় প্রশ্ন করি, কে যায়? অ্যানসার পাইছি কি? সে যায়। এখন দেখো, যায়, সে, স্কুলে, এগুলো সবই কিন্তু আমরা বিশ্লেষণ করা লাগছে। এবং পরে পুরো বাক্যটা আমাদের বিশ্লেষণ করা লাগছে যে এটা করতে হবে, এটা বের করতে। যেহেতু পুরো বাক্য বিশ্লেষণ করতে হয়েছে এই কারক বের করতে, তো কারক কোন অংশের আলোচ্য বিষয়? কারক অবশ্যই কি? বাক্যতত্ত্বে আলোচ্য বিষয়। তো আশা করি তোমাদের এই ক্লাসের মাধ্যমে ব্যাকরণ আলোচ্য বিষয়ে সবকিছু বোঝা গেছে এবং যেগুলো কনফিউজিং বিষয় সেগুলো ক্লিয়ার হয়েছে। কোনো সমস্যা থাকলে কমেন্টে বলবা বা কোনো ভুল থাকলে ধরিয়ে দিবে।